This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার নির্বাচনী ময়দানে বিজেপির রাজনৈতিক কার্পেট বম্বিং যাকে বলে। গতকাল প্রধানমন্ত্রী রাজ্যে এসেছিলেন, তিনটে সভা করেছেন। আজকে অমিত শাহ সংকল্পপত্র প্রকাশ করেছেন। আগামীকাল রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল দুটো সভা করবেন তিনি। প্রথম সভা তার রয়েছে মুর্শিদাবাদে, সেখানে রঘুনাথগঞ্জে সভা করবেন। আর দ্বিতীয় সভা রয়েছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, রয়েছেন কৌশিক এবং রূপক। কৌশিক, তোমার কাছে প্রথমে যাই। আগামীকাল প্রথম সভা রঘুনাথগঞ্জে, কখন সভা রয়েছে, কটা বিধানসভা নিয়ে এই সভা, এবং রঘুনাথগঞ্জের মতন জায়গায় সভা তাৎপর্য? দেখো, 2 দশক পর দেশের কোনো প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে আসছেন প্রথমত। 2021 সালে এই জেলায় আসার কথা থাকলেও কিন্তু আসেননি। এবং এর পাশাপাশি যেখানে জনসভাটি হচ্ছে সেটি হচ্ছে জঙ্গিপুর বিধানসভা। এইখানের তাৎপর্য তুমি যদি দেখো, 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে জঙ্গিপুর যে লোকসভা এরিয়া, তার মধ্যে কিন্তু এই জঙ্গিপুর বিধানসভায় বিজেপি অনেকটাই ভোটে এগিয়ে ছিল। সেই কারণে এই জঙ্গিপুরের যে মঙ্গলজন মাঠ রয়েছে সেই এলাকাকে বেছে নেওয়া হয়েছে। এবং শুধু জঙ্গিপুর নয়, এখানে রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, সুতি, ফারাক্কা এবং অন্যান্য প্রার্থীরাও থাকবেন সেখানে। জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা রয়েছে বিজেপি, সেই সাংগঠনিক জেলার যেমন প্রার্থীরা থাকবেন, সেরকম পাশাপাশি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার প্রার্থীরাও কিন্তু সেখানে থাকবেন। এবং এখানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে আরও একটা কারণ, সীমান্তবর্তী এলাকা। এই যে এলাকায় সভা হচ্ছে তার থেকে কিছু কিলোমিটার দূরে কিন্তু সীমান্ত। সেই সীমান্ত ঘেঁষা এলাকায় কি বার্তা দেয়, যেমন একটা ফেন্সিং একটা কিন্তু চরম সমস্যা রয়েছে মুর্শিদাবাদ জেলায়, সেই সব সম্পর্কিত বিষয়ে কি বলেন সেটা যেমন দেখার রয়েছে। এবং এখানে যে জঙ্গিপুর যে বিধানসভা এলাকা সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এই নিয়ে রাজনৈতিক বিভিন্ন মতভেদ থাকতে পারে। সেই জায়গা কথা বললে যে সীমান্তবর্তী এলাকা, সেখান থেকে কি বার্তা দেন নজর থাকবে। সীমান্তবর্তী আরো এক জেলায় আগামীকাল দ্বিতীয় সভা করবেন রূপক আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, কটার সময় সভা করার কথা রয়েছে, কটা বিধানসভা নিয়ে, এবং সেই আবারও একই প্রশ্ন যে তাৎপর্যটা কি, এই জায়গাকে বেছে নেওয়ার কারণটা কি? একদিন তোমাকে বলে রাখি, যেটা বিজেপির অফিসিয়াল সূত্রে জানা গেছে, 3:15 নাগাদ কিন্তু এই সভা শুরু হবে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের খাগড়াকুড়ি মাঠ, একদম ফাঁকা মাঠে কিন্তু এই সভাটা হচ্ছে। এই সভা যে জায়গা সেটাকে ঘিরে কিন্তু আগেও একটা তরজা শুরু হয়েছিল। মূলত যে জায়গাটা প্রথমে চিহ্নিত করা হয়েছিল কুশমন্ডি ব্লকের আরও একটি জায়গা, সেখানে কিন্তু কৃষকরা প্রথমে জমি দিল, পরবর্তীতে তারা কিন্তু সেই জমি দানে অনীহা প্রকাশ করেন। তারপরে কিন্তু সেই সভাস্থল পরিবর্তন করতে হয় বিজেপিকে। তোমাকে বলে রাখি, 2019 সাল থেকে কিন্তু যতবার ভোট হয়েছে বিধানসভা এবং লোকসভা নির্বাচন, প্রত্যেকবারই কিন্তু এই দক্ষিণ দিনাজপুর জেলায় একবার করে এসেছেন দেশের প্রধানমন্ত্রী। এবারে নির্বাচনে কিন্তু তৃণমূলের এখানকার হেভিওয়েট যেসব প্রার্থীরা রয়েছে তাদের হয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই প্রচার সেরেছেন। বিজেপির হয়ে এই প্রথমবার কেউ হেভিওয়েট বলতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। তোমাকে বলে রাখি যে কুশমন্ডি বিধানসভা কিন্তু গত যে লোকসভা নির্বাচন সেখানে খুব অল্প নিরিখে কিন্তু পিছিয়ে ছিল তৃণমূল থেকে বিজেপি। সেই জায়গা থেকে কুশমন্ডি বিধানসভায় এবার বিজেপির দখলে যেতে পারে, এটা কিন্তু টার্গেট রেখেছে বিজেপি নেতৃত্বরা। তাই কিন্তু কুশমন্ডি একদম যে জায়গায় করা হচ্ছে সেখানে কিন্তু এই সভাস্থলটা মূল কারণ করার পাশাপাশি কিন্তু এর পাশেই রয়েছে উত্তর দিনাজপুর, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি কিন্তু এই সভাস্থলে কিন্তু উত্তর দিনাজপুর থেকেও কিন্তু লোক আসবে, কিন্তু সেটা কিন্তু পরিষ্কারভাবে জানা গেছে। এছাড়াও এই সভাতে কিন্তু প্রায় লক্ষাধিক লোকের বেশি, সেদিকে অবশ্যই নজর থাকবে আগামীকাল দিনভর। দুজনকে আপাতত ধন্যবাদ। রাজ্যে ভোটের উত্তাপ কিন্তু বেশ টের পাওয়া যাচ্ছে। আর মাত্র 12টা দিন বাকি, তারপরেই প্রথম দফার ভোট এ রাজ্যে। আর তার আগেই ভোট গণনায় কারচুপির অভিযোগ আশঙ্কা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন ইভিএম এ চিপ ঢুকিয়ে ভোট চুরির আশঙ্কা করছেন তিনি। ইভিএম খারাপ হলে বদলে ফেলতে বলবেন। আপনার ভোট ঠিক জায়গায় পড়ছে কিনা চেক করবেন। অনেক রাত পর্যন্ত গণনা হতে পারে, জায়গা ছাড়বেন না। ইভিএম সংখ্যার মধ্যে দলীয় কর্মীদের নির্দেশ মমতার। স্লো কাউন্টিং করবে, বিজেপির গুলো আগে ডিক্লেয়ার করবে
যাতে রাত হয়ে যায়, ভাবছে আমাদের লোকেরা পালিয়ে যাবে। লাস্ট ভোট গোনা না পর্যন্ত, সার্টিফিকেট না হওয়া পর্যন্ত কেউ এলাকা ছাড়বেন না। ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইভিএম মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। অনেক লাইন দিয়েছেন আপনারা জীবনে, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআরের লাইন। নিজের গণতন্ত্র বাঁচাবার জন্য একদিন দরকার হলে মা ভাই বোনেদের একটু অপেক্ষা করতে হবে। পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়, খারাপ হয়ে গেলে ওই মেশিনে যেন ভোট না হয়। তার কারণ ওটাতে চিক ঢোকাবে, ঢুকিয়ে আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে। 2 নম্বর, ভিভিপ্যাট ছাড়া কোনো এজেন্ট কেউ ইলেকশন কমিশনে ওই মেশিন চেক আপ করতে ভুল করবেন না, ভিভিপ্যাট মাস্ট। 3 হচ্ছে, প্রত্যেকটা পার্টির সিম্বলে টিপে দেখবেন তার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা, নাকি আপনার ভোটটা শুধুমাত্র টিপলেন আর অন্য পার্টির জায়গায় আপনারটা দেখালো, কিন্তু অন্য ভোটটা আপনার বাক্সে পড়ে গেল কিনা, আপনার ভোটটা অন্য বাক্সে পড়ে গেল কিনা। আমি এদের বিশ্বাস করি না। এদের কোনো নিরপেক্ষতা নেই, কোনো লজ্জা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গণনায় কারচুপি হতে পারে, আশঙ্কা করছেন তিনি বলছেন ইভিএম এর চিপ ঢুকিয়ে ভোট চুরি হতে পারে। কি বলবেন? দেখুন, এই কথা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো মানে উনি তো হারছেন, নির্বাচনটা সে স্পষ্ট হচ্ছে। তো কোনো আত্মবিশ্বাস নেই, আত্মপ্রত্যয় নেই, এবং এই নির্বাচনের প্রচারে গিয়ে যদি এই কথা বলেন যে চিপ ঢুকি, আমরা তো এতদিন এইসব অভিযোগগুলো তো আমাদের মুখে বিরোধীরা বলতো, উনি যখন এই কথা বলছেন তার মানে উনি বুঝে গেছেন যে মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেস মুছে গেছে, পরিবর্তন আসছে এবং ভারতীয় জনতা পার্টি এবার সরকার গঠন করবে। ধন্যবাদ আপনাকে। ট্রাইব্যুনালে যে সমস্ত ভোটাররা পাশ করে গিয়েছেন সেই সমস্ত ভোটারদের ভোটের ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে? আগামী 13 এপ্রিলের শুনানিতে সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। নিয়ম অনুযায়ী ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে ইতিমধ্যে কমিশন। বিজেপির নির্দেশে এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ইলেকশন কমিশন যে ঘেঁটে ঘ করে দিয়েছে এসআইআর এবং মানুষের নাম বাদ দেব, এটাই প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট অনেকবার সাবধান করেছে, ট্রাইব্যুনালকে 3 সপ্তাহ অকর্মণ্য করেছে, কোনো ব্যবস্থা নেয়নি যে ট্রাইব্যুনালকে দিয়ে কাজ করানো মানুষের যাতে হয়। লক্ষ লক্ষ মানুষ তারা ট্রাইব্যুনালের দরজা, তার আগে জুডিশিয়াল অফিসারের দরজায়, তার আগে ইনুমারেশন ফর্ম। ইলেকশন কমিশন মনে করে কি নিজেদের? সুপ্রিম কোর্ট ঠিক করছেন, মহামান্য সর্বোচ্চ আদালত তারা এর মধ্যে ইনভলভ হয়েছেন। যারা এই রাজ্যের এসআইআর পদ্ধতিকে বিলম্বিত করে মানুষকে অভাবের মধ্যে ফেলেছেন, এই অসুবিধার মধ্যে ফেলেছেন, তাদেরকে আবার প্রশ্ন করতে হবে। তাদের নাম তৃণমূল কংগ্রেস, যারা সব সময় এসআইআর পদ্ধতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অসুবিধা করার চেষ্টা করেছে, এসআইআরটাকে যারা টাইমলি হতেই দেননি, যারা এসডিও অফিসে আগুন লাগিয়েছেন বিধায়ককে নিয়ে, যেসব দুষ্কৃতীরা তৃণমূলের হয়ে কাজ করেছে, ভয় দেখিয়েছে, আজকে তাদের উত্তর দেওয়ার দিন। আজকে মমতাকে প্রশ্ন করুন। ফ্রিজ করলেও যাদের নাম পরবর্তীকালে ভোটার লিস্টে আসবে তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে। গতদিনেই আলোচনায় সুপ্রিম কোর্টে মন্তব্য হয়েছিল। অতএব আমাদের ট্রাইব্যুনাল যাদের নাম তুলতে বলবেন তাদের নাম ভোটার লিস্টে আনতে হবে, তাদের ভোট দেওয়ার অধিকার আছে। তাদের কেউ হয়তো প্রার্থী হওয়া থেকে বঞ্চিত হবেন, এর বাইরে তো কিছু না। সুতরাং অকারণে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ট্রাইব্যুনাল বিচার করুন, তারপরেও সুযোগ সুবিধা আছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে মমতার থিওরি, প্রবেশ, মোদি, ঘুষপেটিয়া এইসব করে একটা ঘোট পাকাবার চেষ্টা হয়েছে। তার বিরুদ্ধে মানুষকে সচেতন থাকতে হবে এবং সুপ্রিম কোর্টে আমরা যেমন লড়াই করছি, লড়াই করব, ভোটের অধিকার আদায় করব। ট্রাইব্যুনাল নিয়ে
সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের, 48 ঘন্টায় ট্রাইব্যুনালে নিষ্পত্তির আবেদন জানিয়ে মামলা। ট্রাইব্যুনালে ছাড় পাওয়া ভোটারদের ভোটাধিকার দেওয়ার দাবি। সুপ্রিম কোর্টে জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের দাবি। সকালেই সুপ্রিম কোর্টে আরও একটি ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলা। 13 এপ্রিল সুপ্রিম কোর্টে 2 মামলারই শুনানি। অন্যদিকে যদুবাবুর বাজারে সেখানে আশ্রমে ঢুকে সাধু সন্তদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। জখম হয়েছেন 4 জন সাধু। আর এক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অসীম বসুর দিকে। ফের বিতর্কের কেন্দ্রবিন্দু 70 নম্বর ওয়ার্ড। এবার এই ভোলানন্দ আশ্রমে ঢুকে মূলত কাউন্সিলর এবং তার সাঙ্গপাঙ্গরা রীতিমতো তাণ্ডব চালালো, হুমকি দিল এখানে সাধু সন্ত যারা বসেছিলেন, এমনই অভিযোগ। নানা রকম হুমকি, আমরা ভয়ে দূরে চলে গেছিলাম। আমাদের মহারাজা বলে না, এখানে নির্ভয়ে আবার আসো। কি বলেছে? কত টাকা দিচ্ছে? কত টাকা দিচ্ছে? ধুতি জামা দিয়েছে, সব সব এই সমস্ত কথা উল্টো পাল্টা। আমরা চোর, আমরা ডাকাত, আমরা এই সব নাকি? দুপুরে পুরুষরা থাকে না, মেয়ে ছেলেরা থাকে, তাদের কাছে গিয়ে এইসব জিনিস সন্ধান করে আসো রাত্রে। হিন্দু বিরোধী সরকার গেরুয়া দেখলেই আক্রমণ করে। এই রাজ্যে সনাতনীরা তো নিরাপদ নয়। মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচন কেন্দ্রে সাধুদের গায়ে হাত দিয়েছে তৃণমূল কংগ্রেসের জিহাদি গুন্ডারা। গ্রেপ্তার করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। এবং যেহেতু নির্বাচন কমিশনের মনিটরিংয়ে এখন আইন শৃঙ্খলা, সংশ্লিষ্ট থানার পুলিশকে সাসপেন্ড করা উচিত। আমি গিয়ে বললাম আপনারা কারা? বলছে যে আমরা সাধু। দুপুরবেলা বাড়ি যাচ্ছেন কেন মানুষের? কোনো বাড়িতে, কোনো ফ্ল্যাট বাড়ি বলুন, সিঙ্গেল বাড়ি বলুন, সেখানে আপনারা যখন বারণ করছে আপনারা ফটো তুলছেন কেন, ভিডিও তুলছেন কেন, কেন করছেন? ওই না, এটা আমাদের বলেছে তুলতে হবে। আমি দেখলাম প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন। কে সাধু গেরুয়া বসন পরে, আপনি চার্লস সোবরাজকেও যদি মাথায় ওইরকম করে সাজিয়ে দেন আপনি বুঝতে পারবেন না। আমরা শুধু গেরুয়া বসন পরা মানেই সাধু, এটা মানতে পারি না। সাধু একটা অন্য একটা জগতের মানুষ হওয়া উচিত। এখানে দাঁড়িয়ে রাস্তার মধ্যে সকালবেলার দিকে, সকাল ভোর 9টা সাড়ে 9টায় ফুটপাতের ওপর বসে সাধুরা গাঁজা খাচ্ছে। ওরা অভিযোগ করছে গায়েও হাত দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি, এরকম যদি একটা ফুটেজও কেউ দেখাতে পারে তাহলে বুঝতে পারবো, তাহলে আপনার অভিযোগটা সঠিক মানব। অন্য কারুর উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যেককে বাড়ি বাড়ি ছাড়া হচ্ছে দুপুরবেলার দিকে, আমার ওয়ার্ডে এই জিনিস করা যাবে না। মহিলারা আমাকে বারংবার ফোন করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এটা ঠিক, এটা বলা উচিত, আমি তাই সেই জিনিসটা করেছি।